হ্যালো এভরিওয়ান, আমি সমাপ্তি ঘোষ। আজকে আমরা ক্লাস 9-এর লাইফ সায়েন্সের যে সেকেন্ড চ্যাপ্টারটা পড়ছি, জীবন সংগঠনের স্তরে আমরা কোষ সম্পর্কে দেখব। আমরা জানি যখন পৃথিবী উৎপত্তি হয়, যখন প্রথম প্রাণীর সন্ধান পাওয়া যায়, সেটা ছিল এককোষী অর্থাৎ ইউনিসেলুলার। এককোষী মানে আমরা সাধারণত বলি যেটা ব্যাকটেরিয়া বা সাইনোব্যাকটেরিয়া, আমরা যেটা বলি শৈবালের মধ্যে দেখতে পাই। তো এই সব অর্গানিজমগুলো ছিল। সময়ের সাথে সাথে কি হচ্ছে যে এককোষী থেকে বহুকোষী জীবের উৎপত্তি হচ্ছে। এরপর এই আগে যখন এককোষী ছিল, ওই এককোষী সেলের মধ্যে জীবের সব জৈবিক ক্রিয়াগুলো সম্পন্ন হতো। যেমন ব্যাকটেরিয়া এককোষী, কিন্তু ওই একটা সেলের মধ্যে সব রকমের জৈবিক ক্রিয়া সম্পন্ন হয়। আস্তে আস্তে সেটা সিম্পল টু কমপ্লেক্স হয়েছে। ইভলিউশন যত হয়েছে, বিবর্তন যত হয়েছে, সেটা সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে মাল্টি সেলুলার হয়েছে, অর্থাৎ বহুকোষী হয়েছে। এরপর প্রত্যেকটা সেলের ডিফারেন্ট কাজ আছে। কথা হচ্ছে যে সেল আমরা কাকে বলবো? সেল কি? সেল হচ্ছে, যদি সংজ্ঞাতে দেখি, যে প্রভেদ ভেদ্য আবরণী বেষ্টিত প্রোটোপ্লাজম দিয়ে গঠিত সব প্রজননশীল জীবদেহের গঠনমূলক ও জৈবিক ক্রিয়ামূলক এককে কোষ বলা হয়। আমি একটা নর্মালি সেলের ছবি আঁকছি। এটা ইউক্যারিওটিক সেলের। আমি একটা ইউক্যারিওটিক সেলের ছবি আঁকছি। এটা একটা ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলের মধ্যে আমরা কি দেখতে পাই? নিউক্লিয়াস থাকবে, তার সাথে কি থাকবে? মাইটোকন্ড্রিয়া থাকবে, কোষ অঙ্গাণু যেগুলো থাকে সেলের মধ্যে। যদি এটা প্ল্যান হয়, তাহলে আমরা এখানে কি দেখতে পাবো? ক্লোরোপ্লাস্টকেও দেখতে পাবো, ক্লোরোপ্লাস্ট। তার সাথে গলগি বডি থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি এগুলো থাকছে, রাইবোজোম এইসবগুলো তো থাকবে। এখানে কি বলেছে? প্রভেদ ভেদ্য আবরণ বেষ্টিত প্রোটোপ্লাজম। এই সেলের ভেতরে যে আমরা তরল ধাত্য পদার্থ পাই, সেটাকে আমরা জানি যে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি দ্বারা গঠিত? প্রোটোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম দিয়ে গঠিত আবরণী বেষ্টিত। এখানে দেখো, এই সেল, একটা সেলের আবরণ রয়েছে, একটা বাউন্ডারি রয়েছে, যেটাকে আমরা কি বলি? কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন বলি। তাহলে আবরণ বেষ্টিত। প্রভেদক ভেদ্য, এই প্রভেদক ভেদ্যটা কি জিনিস? দেখো, আমাদের বাড়িতে সবার একটা মেইন গেট আছে। আমরা কিন্তু যাকে খুশি বাড়ির মধ্যে এন্ট্রি দিতে পারি না। আমরা যাদেরকে চিনি না তাদেরকে বাইরে থেকে বলে, ও আচ্ছা, আমরাকে চিনতে পারলাম না। বা বলো যে কোনো বড় জন্তুকে আমরা ঘরের মধ্যে প্রবেশ করতে দিই না। সেই রকমই যেগুলো আমাদের চেনা মানুষ, তাদেরকে বলি, হ্যাঁ চলে এসো, ভেতরে আসো, দরজা খোলা আছে, ঠিক আছে। সেই রকম এই প্রভেদক ভেদ্য আবরণী, এই যে প্লাজমা মেমব্রেন, সব কিছু জিনিসকে সেলের মধ্যে প্রবেশ করতে দেয় না। কিছু কিছু সিলেক্টিভলি, অর্থাৎ নির্দিষ্ট কিছু জিনিসকে সেলের ভেতরে প্রবেশ করতে দেয়। সেটাকে বলেছে প্রভেদক ভেদ্য। মানে সবাইকে সে সেলের মধ্যে ভেতরে এন্ট্রি করতে দেবে না, প্রবেশ করতে দেবে না। কিছু কিছু সিলেক্টিভ জিনিস, সেগুলোকে সেলের মধ্যে প্রবেশ করতে দেবে। প্রভেদক ভেদ্য আবরণী বেষ্টিত হচ্ছে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন বা কোষ পর্দা যাকে বলা হয়। প্রোটোপ্লাজম দিয়ে গঠিত সব প্রজননশীল, অর্থাৎ সেল থেকে আরেকটা সেল তৈরি হয়, যেটা সেল ডিভিশন। এটা সব প্রজননশীল জীবদেহের গঠনমূলক ও জৈবিক ক্রিয়ামূলক একককে বলা হয় কোষ। অর্থাৎ জীবদেহের গঠনগত এবং কার্যগত যদি একক হয়, সেটা হচ্ছে কোষ। এবার এই কোষ প্রথম কে আবিষ্কার করেছিল? ফার্স্ট কোষ আবিষ্কার করে প্রথম দেখেছিলেন বিজ্ঞানী রবার্ট হুক। তার তৈরি সরল মাইক্রোস্কোপের মধ্যে কোষ দেখেছিল। সেই সেলটা ছিল মৃত, অর্থাৎ নন লিভিং একটা সেল। কক মানে হচ্ছে যে প্ল্যান্টের যে আমরা বলি না যে বাকল, বা যেটাকে আমরা বলি প্ল্যান্টের যে ছাল বলি, আমরা গাছের ছাল বলি বা বাকল বলি, সেই সেল, সেখান থেকে তিনি ওই সরল মাইক্রোস্কোপে এই কককে দেখেছিল মৃত, সেটা নন লিভিং। লিউয়েনহক 1674-এ লিভিং সেলের মধ্যে, লিভিং যে জীবিত বস্তুর মধ্যে লিভিং সেলকে দেখে। অর্থাৎ লিউয়েনহক জীবিত কোষকে দেখেছিলেন। পরবর্তী সময় 1932 ইলেকট্রন মাইক্রোস্কোপে নল এবং রুস্কা নামে যে দুজন সায়েন্টিস্ট, তিনি ডিটেলিং করেন যে সেলের মধ্যে কী কী আছে, সে সম্পর্কে বিস্তারিত ধারণা এই নল এবং রুস্কা ওনারা দিয়েছিলেন।
এটাই ছিল কোষ বা কি। এরপর এই কোষ, এখানে আমরা দেখব যে একটা সেলের মধ্যে কি কি অর্গানেলস রয়েছে এখানে এই চ্যাপ্টারে ডেসক্রাইব করা হচ্ছে। আজকে আমরা কোষ প্রাচীর এবং সেল মেমব্রেন অর্থাৎ কোষ পর্দা সম্পর্কে আমরা জানব। দেখব আমরা কোষ প্রাচীর অর্থাৎ সেল ওয়াল। এই সেল ওয়াল আমরা দেখতে পাই প্ল্যান্টের ক্ষেত্রে। তো সেল ওয়াল কাকে বলে সেটা আগে দেখব। উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে সেলুলোজ নির্মিত জড় পদার্থে যে একটা পুরু দৃঢ় ভেদ্য ও স্থিতিস্থাপক আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলা হয়। এখানে দেখো বলেছে যে ভেদ্য, আগে ছিল প্রভেদক ভেদ্য, এখানে বলা হচ্ছে ভেদ্য প্রাচীর। এরপর আমি একটা কোষ প্রাচীরের ছবি আঁকবো, যেটা কোথায় পাওয়া যায়, প্ল্যান্ট সেল। এটা একটা কোষ প্রাচীরের আমি ছবি আঁকছি। এটা কোষ প্রাচীরের ছবি আঁকছি। এই কোষ প্রাচীর যেগুলো পরিণত কোষ প্রাচীর, এটা তিনটি অংশ নিয়ে গঠিত। সেটা হচ্ছে মিডিল ল্যামেলা অর্থাৎ মধ্য পর্দা, এই যে রেড অংশটা এটাকে বলা হয় মিডিল ল্যামেলা বা মধ্য পর্দা। মধ্য পর্দা এই সাইডে যে হোয়াইট পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি এইটাকে বলা হয় প্রাইমারি ওয়াল। প্রাইমারি ওয়াল বা প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর এই যে ব্লু কালারের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় সেকেন্ডারি ওয়াল। সেকেন্ডারি ওয়াল বা গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর এটা একটা কোষ পর্দা। কোষ পর্দার মধ্যে তিনটা অংশ দেখতে পেলাম, মিডিল ল্যামেলা মধ্য পর্দা, প্রাইমারি ওয়াল বা প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি ওয়াল বা গৌণ প্রাচীর। তাহলে মিডিল ল্যামেলা কি হচ্ছে, যে দুটো প্রাইমারি ওয়ালের মাঝে যে অংশটা আন্তঃকোষীয় ধাত্র থাকে এর মধ্যে, এটা হচ্ছে মিডিল ল্যামেলা। এই মিডিল ল্যামেলা কি নিয়ে গঠিত? এই মিডিল ল্যামেলা ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট নিয়ে গঠিত। ম্যাগনেসিয়াম পেকটেট নিয়ে গঠিত। এরপর আসছে যে প্রাইমারি ওয়াল। প্রাইমারি ওয়ালটা কোথায় অবস্থান করছে? প্রাইমারি ওয়াল হচ্ছে যে ঠিক মিডিল ল্যামেলার পরে যে অংশটা, মিডিল ল্যামেলার পরে এবং সেকেন্ডারি ওয়াল অর্থাৎ গৌণ প্রাচীরের মাঝে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রাইমারি ওয়াল। প্রাইমারি ওয়াল কি দ্বারা গঠিত? প্রাইমারি ওয়াল হচ্ছে পাতলা এবং ভেদ্য। কি দ্বারা গঠিত? এটা হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত। সেলুলোজ দ্বারা গঠিত। এরপর আসবো সেকেন্ডারি ওয়াল। সেকেন্ডারি ওয়াল কি দ্বারা গঠিত? সেকেন্ডারি ওয়াল এটা হচ্ছে পুরু এবং ভেদ্য। এটা কি দ্বারা গঠিত? এটা সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন ইত্যাদি উপাদান দ্বারা গঠিত। এটা ছিল কোষ প্রাচীরের তিনটে অংশ। এই কোষ প্রাচীরের মধ্যে এই একটা কোষ প্রাচীরের সাথে আরো একটা কোষ প্রাচীরের যে কানেকশন দেখতে পাওয়া যায় প্ল্যান্ট সেলের মধ্যে, এটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। কি বলে? প্লাজমোডেসমাটা। এরপর হচ্ছে যে এই যে কোষ প্রাচীরের কি কাজ? কোষ প্রাচীরের কাজ হলো, কাজ হচ্ছে যে সেল মেমব্রেন অর্থাৎ কোষ পর্দাকে আঘাত থেকে রক্ষা করা। সেল মেমব্রেনকে
সেল মেমব্রেনকে আঘাত থেকে রক্ষা করা। আরেকটা কি কাজ? আরেকটা কাজ হচ্ছে যে সেলকে দৃঢ়তা প্রদান করা, অর্থাৎ কোষকে দৃঢ়তা প্রদান করা। এটা ছিল এই কোষ প্রাচীরের গল্প। এরপর দেখব সেল মেমব্রেন। প্রতিটি সজীব কোষের এই সেল মেমব্রেন থাকবে। সেল মেমব্রেন কি? প্রতিটি সজীব কোষের বাইরের দিকে যে অতি ক্ষুদ্র স্থিতিস্থাপক প্রভেদক ভেদ্য লাইপোপ্রোটিন নির্মিত ত্রিস্তরীয় সজীব আবরণ দিয়ে ঢাকা থাকে তাকে কোষপর্দা বলা হয়। অর্থাৎ প্রত্যেকটা সেলের বাইরের দিকে সজীব সেলের যেটা প্রভেদক ভেদ্য যেটা আমি বললাম সিলেক্টিভলি পারমিয়েবল, অর্থাৎ সব কিছুকে সেলের মধ্য দিয়ে প্রবেশ করতে দেবে না। যেগুলো সিলেক্টিভ করা আছে যে এই জিনিসগুলো সেলের মধ্যে ঢুকবে সেই সব জিনিসগুলোকে সেলের ভেতরে যেতে দেবে, অর্থাৎ একেবারে প্রভেদক ভেদ্য। লাইপোপ্রোটিন কি? লাইপোপ্রোটিন নির্মিত, অর্থাৎ এটা লিপিড এবং প্রোটিন দ্বারা নির্মিত ত্রিস্তরীয়, অর্থাৎ তিনটে স্তর আমরা দেখতে পাবো সজীব আবরণ দিয়ে ঢাকা থাকে তাকে কোষপর্দা বলা হয়। এই ত্রিস্তরটা কি কি? এখানে দেখো ত্রিস্তর মানে বলা হয়েছে প্রোটিন, লিপিড এবং প্রোটিন। এটা একটা সেল মেমব্রেন। এখানে কি দ্বারা গঠিত? লাইপোপ্রোটিন অর্থাৎ লিপিড। এই যে আমরা এটা দেখছি এটা হচ্ছে লিপিডের স্তর, এটা হচ্ছে লিপিড। এই যে আমরা সাইডে বাইরের দিকে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রোটিন, এটার বাইরের দিকেও এটা হচ্ছে প্রোটিন। এটা হচ্ছে সাইটোপ্লাজমের সাইটোপ্রোটিন বা বাইরের দিকেও সাইটোপ্রোটিন। তাহলে এটা কি দেখতে পাচ্ছি? তিনটে স্তর। কি কি দ্বারা গঠিত? প্রোটিন, লিপিড এবং প্রোটিন। এই প্রোটিন, লিপিড এবং প্রোটিনের ত্রিস্তরীয়কে কি বলেছিল? একক পর্দা বলেছিলেন বিজ্ঞানী রবার্ট শন। একক পর্দা নামে অভিহিত করেছিলেন। একক পর্দায় কি দেখলাম? প্রোটিন, লিপিড এবং প্রোটিন। এই যে প্রোটিন, লিপিড কি পরিমাণে আমরা এই সেল মেমব্রেনের মধ্যে দেখতে পাই? প্রোটিন থাকে, প্রোটিন হচ্ছে 50% প্রোটিন এই সেল মেমব্রেনে দেখতে পাই। লিপিড দেখতে পাই 40% এবং কার্বোহাইড্রেট দেখতে পাই 10%। অর্থাৎ একটা প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন কি দ্বারা গঠিত? প্রোটিন, লিপিড এবং প্রোটিন সাথে কার্বোহাইড্রেট। প্রোটিনের পরিমাণ 50% আমরা প্রোটিন দেখতে পাই, লিপিড 40% এবং কার্বোহাইড্রেট 10%। এই যে সেলের সেল মেমব্রেনের যে গঠন, এই গঠনটাকে বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন যে মডেলটা দিয়েছিলেন সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এই মডেল অনুযায়ী ফসফোলিপিড, এই যে ফসফোলিপিডের স্তর, এই ফসফোলিপিডগুলো অর্ধ তরল সংগঠন করে এবং এই ফসফোলিপিডের মধ্যে এই যে প্রোটিনগুলো ইতস্ততভাবে ছড়িয়ে আছে। এই যে ছড়িয়ে রয়েছে এটাকে বলা হয়েছিল যে ফ্লুইড মোজাইক মডেল। এই যে ফসফোলিপিডগুলো নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে, এই জায়গা পরিবর্তনটাকে কি বলা হয়? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এই লিপিডের মধ্যে আমরা কি দেখতে পাই? এই যে রেড যে অংশটাকে, এটাকে বলা হয় পোলার বা হাইড্রোফিলিক। এখানে আমরা দেখতে পাচ্ছি লিপিডের দুটো স্তর রয়েছে, যেগুলো হাইড্রোফোবিক রিজিয়নগুলো পরস্পরের দিকে মুখ করে আছে এবং পোলার রিজিয়নগুলো বিপরীত দিকে মুখ করে আছে। আর এই যে টেল রিজিয়নটা দেখতে পাচ্ছি, যে কোর রিজিয়নটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় নন পোলার রিজিয়ন। এটা হচ্ছে হাইড্রোফোবিক অর্থাৎ ওয়াটার হিটার। হাইড্রোফোবিক এটা আমরা আগে আলোচনা করেছি, আমরা যখন পড়েছিলাম যে ফসফোলিপিড ওই অংশটাতে আমরা আলোচনা করেছি। তাহলে এই যে লিপিড আমরা দেখতে পাচ্ছি ফসফোলিপিড, এরা নিজেদের মধ্যে মুভমেন্ট করতে পারে, এদেরকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়।
যে প্রোটিনগুলো, এই যে প্রোটিন আমি লিখেছি এখানে, এই প্রোটিনগুলো দুটো তলের মধ্যে আটকে আছে, বাইরের দিকে আটকে আছে। এই যে প্রোটিনের সোজারীতি, এবং এইটা দেখো পুরোটাই যে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেনকে পুরোটাই ক্রস করেছে। তাহলে এখানে আমরা দু রকমের প্রোটিন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এক্সট্রিনসিক বা পেরিফেরাল। এটার কি কাজ হচ্ছে? এক্সট্রিনসিক বা পেরিফেরাল, এই যে প্রোটিনের অবস্থান অনুযায়ী এখানে ভাগ করা হয়, যেসব প্রোটিনগুলো বাইরের দিকে আছে, দুটো তলের যে বাইরের দিকে লুজলি অ্যাটাচ আছে, তাদেরকে এক্সট্রিনসিক বা পেরিফেরাল প্রোটিন বলা হয়। এগুলো কি হয়েছে, যে দুটো তলের বাইরের দিকে যে প্রোটিনগুলো আছে, সেখানে প্রোটিন এর সাথে দেখো উপরে যে ব্রাঞ্চ হচ্ছে গ্লাইকোজেন, তো শর্করা যদি যুক্ত থাকে এটাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। তাহলে বাইরের দিকে যে লুজলি অ্যাটাচ প্রোটিনগুলো রয়েছে ফসফোলিপিডের, ভেতরের তলে এবং ভেতরের তলে এবং বাইরের তলে, সেটাকে বলছে এক্সট্রিনসিক বা পেরিফেরাল প্রোটিন। আর যেগুলো পুরো প্লাজমা মেমব্রেনকে ক্রস করেছে বা সামান্য ক্রস করেছে, এদেরকে বলা হয় ইন্ট্রিনসিক প্রোটিন। এইসব যে ইন্ট্রিনসিক প্রোটিন, সেগুলো হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার। সেই জন্য এই ইন্ট্রিনসিক প্রোটিনগুলো কি করেছে, প্লাজমা মেমব্রেনকে পুরোপুরি ক্রস করতে পেরেছে। আর যেই সব প্রোটিনগুলো বাইরের দিকে রয়েছে সেগুলো পোলারলি নেচার, সেজন্য এই এক্সট্রিনসিক প্রোটিনগুলো বাইরে অবস্থান করেছে। এরপর আমরা বলতে পারি যে কোষপদ্মের কি কাজ। কোষপদ্মা হচ্ছে যে ভেতরে যে সেল অর্গানেলসগুলো থাকে কাজ। আমাদের সেলের মধ্যে যে সেল অর্গানেলসগুলোকে রক্ষা করে, সেল অর্গানেলি, প্রোটেক্ট দ্য সেল অর্গানেলি। এছাড়াও কি কাজ? এছাড়াও যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডিস, এইসব উৎপন্ন হয় এই কোষপদ্মা থেকে, অর্থাৎ গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলোর উৎপত্তি হয় এই কোষপদ্মা থেকে। এছাড়া এই কোষপদ্মা কিসের কাজ করে? এই যে ফার্স্টে বললাম প্রবেদক ভেদ্য, অর্থাৎ সিলেক্টিভলি পারমিয়েবল, সব বস্তুকে এই সেলের ভিতরে প্রবেশ করতে দেয় না, তাহলে সিলেক্টিভলি পারমিয়েবল। এছাড়াও কি হয়, যে এন্ডোসাইটোসিস বা এক্সোসাইটোসিস, এটা যে হয় সেলের দুটো টাইপ দেখা যায়, যে এন্ডোসাইটোসিস প্রক্রিয়া এবং এক্সোসাইটোসিস প্রক্রিয়া, এটা এই সেল মেমব্রেনের দ্বারাই সম্পন্ন হয়। তো এটাই ছিল আজকের মতো। আজকে আমরা কোষ প্রাচীর এবং কোষপদ্মা দেখলাম। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ কিপ ওয়াচিং মাই ভিডিও।